এত রাতে তোফাজ্জল ফোনে কারো সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলছেন। ফারিয়া কিছু সময় ওখান থেকে তারপর অদিতির রুমে গেলেন। অদিতি বিছানার উপর বসেছিল, ওর মুখ সেভাবেই থমথমে শূন্য। ফাহিমাকে দেখে অদিতি ঢোক গেলে ভ্রু কুচকে জিজ্ঞেস করেন, ওরা আসবে না মা? ফাহিমা কাপড় গোছাতে গোছাতে বললেন, না, ফারদিন পর্তুগাল চলে গেছে আজ। অদিতির মনটা আচমকায় এই খবরে দারুণ খুশি খুশি হয়ে গেল। এসব কার কাজ ওর বুঝতে একটু অসুবিধা হচ্ছে না। অদিতির ঠোঁটে তৃপ্তির হাসি ঝুলিয়ে জানালার বাইরে তাকালো। ধ্রুবকে এখান থেকে দেখা যাচ্ছে। ধ্রুব ওদের জানালার সামনে একটা চেয়ারে বসে আছে। ওর হাঁটুর উপরে ইফাজ বসে ক্যামেরা নিয়ে কিছু একটা করছে। ধ্রুব ভ্রু কুচকে ইফাজকে দেখছে, মাঝে মধ্যে শিখিয়ে দিচ্ছে কিছু। অদিতি অপলক দেখতেই থাকলো ধ্রুবকে। ফাইমা হঠাৎ বললেন, তোর বাবা ভীষণ আতঙ্কে আছেন, গ্রামবাসীর কাছে কি জবাব দেবেন? অদিতি দ্রুত চোখ সরিয়ে ফেলল ধ্রুবর দিকে। বিছানা থেকে উঠে মায়ের দিকে চেয়ে বলল, মা, এই গয়নাগাটি খুলে ফেলবো? আমার অসহ্য লাগছে। ফাহিমা কিছু একটা ভাবলেন, তারপরে বললেন, মেহমানরা আছে বাইরে, আরও কিছু সময় পড়ে থাক। অদিতি অবাক হলো। মায়ের চোখ মুখ সুবিধা লাগছিল না। মা মনে হচ্ছিল কিছু একটা লুকাচ্ছে। এখনও এগুলো আর পরে থাকার মানে কি? তবুও অদিতি বরাবরই বাধ্যগত মেয়ে। ও সেভাবে গয়না শাড়ি পরে থাকলো। ফাহিমা কাপড় ভাঁজ করে সেগুলো হাতে নিয়ে তোফাজ্জলের রুমে ঢুকলেন। তোফাজ্জল সবে ফোন কেটেছেন। উনি বিছানার ওপর বসে আছেন, কিছু একটা ভাবছেন যেন। ফাহিমা শুকনো ঢোক গিলে ওনার পাশে বসলেন। কাঁধে হাত রেখে জিজ্ঞেস করলেন, খবর পেলেন? তোফাজ্জল উঠে দাঁড়ালেন। পেছন ঘুরে গুরুগম্ভীর গলায় এতটুকুই বললেন স্রেফ, গ্রামবাসীদের চলে যাওয়া দরকার। ফাহিমা উঠে দাঁড়ালেন, বিস্মিত হয়ে বললেন, কি খবর পেলেন আগে সেটা বলুন তো। ধ্রুব সম্পর্কে কি বলে ওরা? তোফাজ্জল উত্তর দিলেন না। পাঞ্জাবি ঠিক করে বাইরে বেরিয়ে এলেন। ফাহিমা দাঁড়িয়ে রইলেন সেভাবেই। ধ্রুব তোফাজ্জলকে দেখে ইফাজকে রেখে উঠে দাঁড়ালো। ওর ভ্রু কুচকানো। তোফাজ্জলকে দেখে সুবিধা লাগছিল না। তোফাজ্জল সবার দিকে চেয়ে পুরনো স্বরে ফিরে ভাবগম্ভীর কণ্ঠে বললেন, খাওয়া দাওয়া শেষ হলে আপনারা এবার বাড়ি গিয়ে বিশ্রাম নিন। মেহমানদের মধ্যে এটা শুনে কেচড়ে শোরগোল পড়ে গেল হঠাৎ। তোফাজ্জল সেটা দেখে বললেন, আমার মেয়ের পড়াশোনা শেষ হয়নি, তাই আমি নিজে এ বিয়েতে মানা করে দিয়েছি। আমার মেয়ে রাজি না এই বিয়েতে। আমার মেয়ে ইচ্ছাই আমার ইচ্ছে। কথাগুলো শুনে ধ্রুব আহম্মকের ন্যায় তোফাজ্জলের দিকে তাকিয়ে রইল। উনি কবে থেকে সন্তানদের ইচ্ছা অনিচ্ছার মূল্য দেওয়া শুরু করেছেন? আজ কেন যেন তোফাজ্জলকে দেখে স্বাভাবিক লাগছিল না। অদিতি ঘর থেকে এসব শুনে খুশিতে মুখে হাত চাপা দিয়ে পালঙ্কে বসে পড়ল। ওর চোখে জল জমে গেছে রীতিমতো। তোফাজ্জলের এমন কথা ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না। ধ্রুব ভ্রু কুচকে আছে এখনও। ওর এসব কাণ্ড বিশ্বাসযোগ্য লাগছে না মোটেও। তোফাজ্জল নিজের সন্তানদের ইচ্ছেকে এত দাম দেন না, অথচ গ্রামবাসীকে এভাবে বললেন যেন উনি একজন আদর্শ বাপ। শেষমেশ মেহমানরা চলে গেলেন সবাই। তোফাজ্জল ইফাজকে ধ্রুবর কাছ থেকে টেনে নিয়ে ঘরে ঢুকে গিয়ে খিল দিলেন। ধ্রুব বাইরে দাঁড়িয়ে রইল তখনও। ঘরে ঢুকে ধ্রুব সোজা ইমনকে কল দিলেন। ইমন সবে বাইরে থেকে ফিরে নিজের ঘরে ঢুকছিল। ধ্রুবর কল পেয়ে ফোন লাউড স্পিকারে দিয়ে ও শার্ট খুলতে খুলতে বলল, কিরে, ঘটনা কদ্দূর? ধ্রুব কিছুটা চিন্তা নিয়ে বলল, ডোন্ট নো, আমার অদিতির বাবাকে সুবিধা লাগছে না। ইমন গা থেকে টি শার্ট খুলতে খুলতে অবাক হয়ে বলল, ওই ব্যাটা কি তোর অ্যাক্টিং ধরে ফেললো নাকি? ধ্রুব কোমরে হাত দিয়ে ভাবুক গলায় বলে গেল, জানি না, আমার সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে উনি ভেতরে ভেতরে তালগোল কিছু একটা পাকাচ্ছেন। ইমন আবার হেসে হেসে বলল, তোর শ্বশুর তো তোর মতোই ক্রিমিনাল মাইন্ডের, জমবে ভালো তোদের। ধ্রুব ভ্রু কুচকালো, চূড়ান্ত বিরক্ত হয়ে বলল, হয়েছে মজা করা, এখন আমাকে আইডিয়া দে, কী করবো এখন? ইমন গাল চুলকে বিভ্রান্তি নিয়ে বলল, তুই তোর নিজের মতো কাজ চালিয়ে যা, অ্যান্ড ওনাদের প্রতিক্রিয়া দেখে যা। আমার কেন যেন মনে হচ্ছে রেজাল্ট পজিটিভ। ধ্রুব ভ্রু বাঁকিয়ে বলল, বাট আমার সেটা মনে হচ্ছে না। ইমন ভ্রু বাঁকিয়ে বলল, তুই আমার কথা মতো কাজ কর। এটা তো মাত্র ডোজ নাম্বার 1 দিলি, বাকিটা ধীরে ধীরে সময় মতো দিয়ে দিবি। এখন আরাম করে ঘুমা। তারপর আবার ইমন জিভা কামড়ে বলল, ওহ, সবে মাত্র 10টা বাজে, তুমি তো আবার রাত 4টা না বাজলে ঘুমাও না। আচ্ছা, বাই তাহলে। ধ্রুব ফোন কেটে দিল। তারপর সেটা টেবিলের উপর রেখে বিছানায় বসলো। দুহাতে মাথার চুল খামচে ধরে মাথা নিচু করে বসে থাকলো। তোফাজ্জল ওই দিন রাতভর চিন্তায় ছিলেন। যে খবর দিয়েছে তার মতে ধ্রুব বরিশালে থাকে, ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে ফটোগ্রাফির কাজ করে, মাসে 34,000 টাকা স্যালারি। ছেলে ভালো,
বাবা মা দুজনে অবসরপ্রাপ্ত শিক্ষক, ভালো পরিবার। অদিতির জন্য এমন ছেলে ভাবাই যায়। তোফাজ্জল সেদিন পুরোটা রাত ঘুমাতে পারলেন না। শুধু ভাবলেন ধ্রুবর সম্পর্কে। গ্রামের লোকদের যে হিংসা প্রতিশোধপরায়ণতার নজর তার পরিবারের উপর পড়েছে, তাতে সে কেউ যে কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। তোফাজ্জলের উচিত দ্রুত অদিতির বিয়ে দিয়ে দেওয়া। গ্রামের লোকের থেকে নিজের সম্মান রাখতে এছাড়া আর উপায়ও নেই। তবে যে ছেলের কাছে তিনি খবর নিয়েছেন সে আধা ঘন্টার ভিতরে দ্রুত সম্পর্কে সব বলে দিলেও যেন ও পূর্ব থেকে জানতো সব। ব্যাপারটা একটু খটকা লাগলেও মনে ভুল ভেবে এড়িয়ে গেলেন উনি। তোফাজ্জল রাতের শেষ প্রহরে সিদ্ধান্ত নিলেন তিনি ধ্রুবর সঙ্গে কথা বলবেন, অদিতির কথাও তুলবেন। ধ্রুব যদি ভালো ছেলে হয় তাহলে তার ভদ্র শান্তশিষ্ট মেয়ে অদিতির জন্য ও মন্দ হবে না। সকালে আগের মতোই ধ্রুব সকাল সকাল উঠল। ঘড়ির কাঁটায় তখন সবে 8টা। ধ্রুব খেতে বসেছে, পাশে তোফাজ্জল বসা। তোফাজ্জল গাঢ় চোখে তাকে নজরে রাখছেন। ধ্রুব ফাহিমার সঙ্গে মন খুলে গল্প করছেন, ইফাজের সঙ্গেও টুকটাক কথা বলছেন। তোফাজ্জল ওই দিন সারা দিন ধ্রুবকে নিজের চোখে দেখলেন, তার চলাফেরা, কথাবার্তার ধরন, গ্রামের লোকদের সঙ্গে ব্যবহার সব কিছু দেখলেন। এসব দেখে তিনি এক পর্যায়ে সন্তুষ্ট হলেন এবং সিদ্ধান্ত নিলেন ধ্রুব অদিতির জন্য উপযুক্ত। পরদিন সকালে তোফাজ্জল ঘুম থেকে উঠে ধ্রুবর বাংলোর সামনে গিয়ে দাঁড়ালেন। ধ্রুব তখন রুমে ফোনে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জল ঘরের বাইরে পায়চারি করতে করতে ভাবছেন ধ্রুবর সামনে কথাটা কিভাবে তুলবেন। ফাহিমা কাপড় মেলে দিতে দিতে উঠোনে স্বামীকে উসখুস করতে দেখে এগিয়ে ওনার পাশে এসে দাঁড়ালেন। ওনার দ্বিধা দূর করার জন্য বললেন, এত কি ভাবছেন, বলে ফেলুন। মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের ইগো সরিয়ে বলতে দোষ কী? তোফাজ্জল ফাহিমার দিকে তাকিয়ে কিছুটা অন্যমনস্ক বললেন, ধ্রুবকে কি আমরা নিজেদের ভুল ভেবে নিচ্ছি না তো? ও যদি... ফাহিমা তার কথা নামিয়ে বললেন, অমন কিছুই না, আপনি যান, কথা বলুন, আপনার বিচার কখনো ভুল হয় না। তোফাজ্জল ফাহিমার কথোপকথন দূর থেকে শুনে ইফাজ এক দৌড়ে অদিতির ঘরে গেল। অদিতি তখন বিছানা গোছাচ্ছিল। ইফাজ গিয়ে অদিতির ওপর লাফিয়ে বলল। ঝাড়ু হাতে অদিতি রেগে গেল, রাগ দেখিয়ে বলল, মাত্র বিছানা গুছিয়েছি, ময়লা করে ফেলবি? ওর বিছানা থেকে। ইফাজ ভ্রু নাচিয়ে নাচিয়ে বলল, যা বলতে এসেছি না, শুনলে তুমি আমাকে কোলে তুলে নাচবে। অদিতি বিরক্ত হয়ে বলল, কী খবর? ইফাজ ঠোঁট বাঁকিয়ে বলল, আগে চকলেট দাও, তারপর বলবো। অদিতি পাত্তা দিল না। ইফাজ বোধ হয় আবার ঢপ মারছে। ও ঝাড়ু দিয়ে বিছানার আরেক পাশ ঝাড়তে ঝাড়তে বলল, আমার কাছে চকলেট নেই, ভাগ এখান থেকে। ইফাজ এবার অদিতির কাছে ঝুঁকে ফিসফিস করে বলল, তোমার আর ধ্রুব ভাইয়ার নামে খবর আছে গো, খবর আছে। অদিতির বুক কেঁপে উঠল। ঝাড়ু হাতে ও অবাক ইফাজের দিকে তাকালো। ইফাজ হাসছে। অদিতি ফাঁকা ঢোক গিলে আশেপাশে কেউ আছে কিনা দেখে নিল, দরজার খিল তুলে দিল। তারপর ও দ্রুত ড্রয়ার থেকে চকলেট নিয়ে ইফাজের হাত থামিয়ে দিয়ে ওর পাশে বসলো। কম্পিত গলায় বলল, কী খবর, বল আমাকে। ইফাজ চকলেট খেতে খেতে জবাব দিল, আব্বা তোমার বিয়ের কথা বলবে আজ ধ্রুব ভাইয়ের সঙ্গে। আমি শুনেছি মা আর আব্বা কথা বলছেন, ধ্রুব ভাইয়ার কাছে তোমার নামে প্রস্তাব রাখবেন। অদিতির সমস্ত রুহ জেনে কথা শুনে মুহূর্তে কেঁপে খান খান হয়ে গেল। ও শটান দাঁড়িয়ে গেল, চোখ বড়সড় করে তাকালো ইফাজের দিকে। অবিশ্বাস্য গলায় বলল, তুই ফাজলামো করছিস? ইফাজ হেসে হেসে বলল, ফাজলামো না, যা শুনেছি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না করলে নাই। অদিতি থম মেরে দাঁড়িয়ে রইল। ইফাজের কথা শুনে মনে হচ্ছে না ও মিথ্যে বলছে। অদিতিকে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ইফাজ হেসে বিছানার উপরে উঠে অদিতির গলা জড়িয়ে ধরে বলল, ধ্রুব ভাইকে আমার হেব্বি লাগে, তোমার সঙ্গে বিয়ে হলে আমি এখান থেকে তাকে সবার সামনে দুলাভাই ডাকবো, আর একাকি ডাকতে হবে না। অদিতি ভ্রু কুচকালো, কাপা গলায় বলল, একাকি দুলাভাই মানে? ইফাজ অদিতিকে ছেড়ে দিয়ে হতাশ গলায় ঠোঁট উল্টে বলল, ধ্রুব ভাইয়া আমাকে ওনার ক্যামেরা দিয়ে সত্য দিয়েছেন যেন আমি একেবারে দুলাভাই বলে ডাকি, আর কাউকে যেন দুলাভাই না ডাকি। অদিতি ভ্রু কুচকে চেয়ে রইল ইফাজের দিকে, পরপর শব্দ করে হেসে ফেলল। অদিতি ইফাজকে কোলে নিয়ে বলল, ক্যামেরা একেবারে দিয়ে দিয়েছেন? ইফাজ কোল থেকে নামার জন্য ছটফট করতে করতে উত্তর দিল, হ্যাঁ, সঙ্গে ফিল্ম দিয়েছে এতগুলো। অদিতি হেসে হেসে ইফাজের গালে চুমু খেলো। ইফাজ লজ্জা পেয়ে গেল যেন। ও কোল থেকে নেমে এক দৌড়ে বাড়ি চলে গেল। অদিতি এবার বুকে হাত চেপে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। ও সারা শরীর কাঁপছে রীতিমতো। কি শুনলো এগুলো? অদিতি সোজা দৌড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। কান পেতে শোনার চেষ্টা করলো বাবা মায়ের কথা।
হঠাৎ তোফাজ্জল ফাহিমার কথার মধ্যে বাইরে এসে ঢুকলো সেদিনের বিচারে সে ছেলেটা, নাম সুমন। উঠোনের সামনে থেকে ডাকলো, চাচা বাড়িতে আছেন? তোফাজ্জল কথার মধ্যে ভ্রু কুচকালো। সদর গেটের দিকে তাকালেন ফিরে। ফাহিমা মানুষ দেখে আঁচল দিয়ে মুখ ডেকে ঘরের ভেতরে ঢুকে গেল। সুমনের হাতে ব্যাগ, সে এগিয়ে দিয়ে মুখোমুখি দাঁড়ালো তোফাজ্জলের। তোফাজ্জল ভ্রু কুচকে তার দিকে তাকালেন। সুমন হেসে বলল, আপনার বিছানায় আমি গ্রাম থেকে চলে যাচ্ছি চাচা, তবে যাওয়ার আগে কিছু জানিয়ে যেতে চাই। তোফাজ্জল বললেন, পরে জানিও, আমি এখন ব্যস্ত। তোফাজ্জল কথা বলে ধ্রুবর ঘরে ঢুকবেন, তার আগে সুমন বলল, আপনার ঘরে যে আপনি এক চরিত্রহীনকে জায়গা দিয়েছেন সেটা গ্রামবাসীকে জানিয়ে দিয়ে এলাম চাচা। তোফাজ্জল থেমে গেলেন মুহূর্তেই, ভ্রু কুচকালেন, সুমনের দিকে ফিরে বললেন, মানে? সুমন তোফাজ্জলের বিস্মিত মুখের দিকে চেয়ে বিশ্রী হাসলো, মুখ এগিয়ে আনলো ওনার দিকে, হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখে বলল, এই যে আপনি ধ্রুব ইয়ামিন নামক একজন বরিশালের লোক নিজের ঘরে জায়গা দিয়েছেন, সে আসলে ঢাকার মন্ত্রীর বজ্জাত উগ্র চরিত্রহীন ছেলে। গ্রামে এসেছে গ্রামের মেয়েদের গোপনে ফুসলানোর জন্য। আপনি গ্রামের প্রধান হয়ে সেই ছেলেকে নিজের বাড়িতে জায়গা দিয়েছেন। আপনার যুবতী মেয়ে কি আদৌ প্রেম করছে কিনা তার সঙ্গে, তার কি গ্যারান্টি? আর আপনি যে ইচ্ছে করে গ্রামের বাকি মেয়েদের বিপদে ফেলছেন না, তারই বা কি গ্যারান্টি? অদিতি ওদের কথা শুনতে পাচ্ছে না, তবুও ওর মন কেন যেন কু ডাকছে। ওর হাসি খুশি মুখটা মুহূর্তের মধ্যে মলিন হয়ে গেল। ওদের কথা বলার ভঙ্গি ওর ভালো লাগছে না। অদিতি ধীর পায়ে জানালা থেকে সরে দাঁড়ালো, আস্তে করে সদর দরজার সামনে এসে দাঁড়িয়ে পর্দার আড়ালে তাকালো বাইরে। তোফাজ্জল রেগে তাকালেন সুমনের দিকে, বললেন, আমার সঙ্গে বেয়াদবি আমি বরদাস্ত করব না সুমন। কী প্রমাণ আছে তোমার কাছে? আমি খবর নিয়েছি ধ্রুব ভালো ছেলে। সুমন হাসলো কথাগুলো শুনে। ওর ফোন নিয়ে তোফাজ্জলকে একটা একটা করে ছবি দেখালো। তোফাজ্জল দেখলেন ধ্রুব একটা নীল শাড়ি পরা মেয়েকে জড়িয়ে ধরে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিক দেখা যাচ্ছে। পরের ছবিতে ধ্রুব ওই মেয়ের কপালে চুমু খাচ্ছে, আরেক ছবিতে ধ্রুব ওই মেয়ের গালে চুমু খাচ্ছে। এসব দেখে তোফাজ্জলের মাথায় রীতিমতো বাজ পড়ল। অদিতি দূর থেকে এসব ছবি দেখে আতকে উঠে মুখ হাত চেপে ধরে সরে গেল দু কদম। এটা এটা তো ওর ছবি, ওর কিডন্যাপের দিনের ছবি। এটা এটা সুমন ভাইয়ের হাতে কি করে এলো? অদিতির ঘাম ছুটে গেছে মাথার দিকে। কি হচ্ছে সামনে, ও এসব আন্দাজ করতে পারছে এখনই। অদিতির শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। ধ্রুব ধ্রুব কথা এই মুহূর্তে। তোফাজ্জল হতভম্ব হয়ে গেলেন ছবিগুলো দেখে। উনি এবার চেঁচিয়ে ডাকলেন, ধ্রুব, বাইরে বেরো। ধ্রুব রুমে ইমনের সঙ্গে কথা বলছিল। তোফাজ্জলের হাঁক ডাক শুনে ও দ্রুত ফোন কেটে ভদ্র ছেলের মতো শার্ট ঠিকঠাক করে বেরিয়ে এলো বাইরে। তোফাজ্জলের পাশে সুমনকে বিশ্রী হাসি হাসতে দেখে ধ্রুব ভ্রু কুচকে তাকালো। তোফাজ্জল সুমনের ফোন নিয়ে ধ্রুবর সামনে দাঁড়ালেন। শুরুতেই জিজ্ঞেস করলেন, তুমি কোথা থাকো? ধ্রুব থমকালো। এই ধরনের প্রশ্ন এখন হুটহাট করার মতো নয়। ধ্রুব চুপ করে আছে দেখে তোফাজ্জল রেগে বললেন, কোথা থাকো তুমি? আমার বাড়িতে কি উদ্দেশ্যে এসেছো? ধ্রুব মাথা বাঁকিয়ে দূরে অদিতির হতভম্ব ভয়াত চোখের দিকে তাকালো। অদিতির চোখ মুখ ছিল চূড়ান্ত ভয়ার্ত। ও ধ্রুবর দিকে যে শুকনো ঢোক গিলে চোখ নামিয়ে ফেলল। ধ্রুব বুঝতে পারল ও ধরা পড়ে গেছে। ও শান্ত চোখে তোফাজ্জলের দিকে তাকালো, কণ্ঠটা বোধ হয় একটু কাঁপলো। ও বলল, আমি ঢাকায় থাকি। তোফাজ্জল এবার যেন রেগে ফেটে বললেন, ঢাকায় থাকো? ঢাকার মন্ত্রী বাপের বজ্জাত উগ্র একটা ছেলে এই গ্রামে ফষ্টিনষ্টি করার জন্য এসেছো? এর বাইরে আর কিছু বলার আছে তোমার? ধ্রুব রাগলো ভেতরে ভেতরে। আজ অব্দি কেউ ওর সঙ্গে এতটা উঁচু করে চিৎকার করে কথা বলার সাহস পায়নি। ধ্রুব দেয়নি কাউকে এই সাহসটুকু, অথচ তোফাজ্জল লোকে যা তা গলায় বলে যাচ্ছেন। ধ্রুব রাগ নিয়ন্ত্রণ করে শান্ত গলায় বলল, আমি এমন ছেলে নই আঙ্কেল, আমার মিথ্যা বলার কারণ ছিল। আপনি শান্ত হন, আমি এক্সপ্লেন করব আপনাকে। তোফাজ্জল শুনলেনি বা ধ্রুবর কি বলল। উনি রেগে বললেন, কি এক্সপ্লেন করবে তুমি এসব? বলে সুমনের থেকে ফোন নিয়ে ধ্রুবকে ছবিগুলো দেখালেন। ধ্রুব ছবিগুলো দেখে ওর চোখ বড় বড় হয়ে গেল। এটা তো ওর আর অদিতির ছবি। ও আহম্মকের মতো মাথা দ্রুত তুলে অদিতির দিকে তাকালো। অদিতির চোখ টলমলে। অদিতি জানে এখানে কেটে ফেলে দিলেও এই মেয়েটা যে অদিতি সেটা সে স্বীকার করবে না, বরং নিজের ঘাড়ে নেবে চরিত্রহীনের অপবাদ। কিন্তু অদিতি জানে ধ্রুবর জীবনে অদিতির সর্বপ্রথম নারী। ধ্রুব অদিতি থেকে চোখ সরিয়ে ফেললেন, মাথাটা নামিয়ে ফেলল। উত্তর দিল না কিছু। তোফাজ্জল বললেন, উত্তর দাও। আমার গ্রামে আমারই বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন, তোমার উদ্দেশ্য কী? তোফাজ্জল একটু থামলেন, অবিশ্বাস নিবার বললেন, ধ্রুব, তুমি কি নারী পাচার করো? ধ্রুব থমকালো।
মাথা তুলে হতভম্ব হয়ে তাকালো তোফাজ্জলের দিকে, বলল, আমি এমন ছেলে নই, আর ছবির এই মেয়েটাকে আমি ভালোবাসি, ব্যাস, আর কিছু না। আমাদের সম্পর্ক পবিত্র। ছবিতে যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্ক নেই। তোফাজ্জল চোখ বুজে শ্বাস ছাড়লেন, হেসে তাচ্ছিল্য করে বললেন, বুঝতে পারছি এ কেমন ভালোবাসা। এই মেয়ের বাপের জন্য আজ আমার আফসোস হচ্ছে। এলোমেলো শাড়ি পরে ঢলাঢলি করে তোমার সঙ্গে। দোষটা এই মেয়ের না, দোষটা ওদের বাবা মায়ের, যারা ওদের ঘরে একটা নোংরা মেয়ে পয়দা করেছে। ধ্রুব এবার আর নিজের একটু সামলাতে পারল না, আঙ্গুল দিয়ে চেঁচিয়ে উঠল, অ্যানাফ আঙ্কেল, আপনি আমাকে বাজে বলার, খারাপ বলার, নষ্ট বলার যা ইচ্ছে বলুন, ওকে নয়, ওকে একদম নয়। আমি জানি ও কতটা পিওর একটা মেয়ে। আপনি জানেন না, কিচ্ছু জানেন না আপনি। তোফাজ্জল রাগের মাথায় কী বলছেন উনি নিজেও জানে না। মূলত উনি আহত হয়েছেন। ওনার গৌরব আজ আহত হয়েছে। ধ্রুবকে এত ভালো ভাবেন, ওনার বিচার কখনো ভুল হয় না, সেটাই জানতেন উনি এতদিন। আজ ওনার চোখে বিচার নস্যাৎ প্রমাণিত হয়েছে। নিজের প্রতি নিজেরই ঘেন্না ধরে গেল তোফাজ্জলের। ধ্রুব চোখ মারাত্মক লাল হয়ে আছে, যে কোনো মুহূর্তে ও তোফাজ্জলকেও। ধ্রুব রেগে অদিতির দিকে তাকালো। অদিতি ততক্ষণে কেঁদে ফেলেছে। ফাহিমা চেঁচানো শুনে দৌড়ে এলেন বাইরে। ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। ধ্রুব নিজেকে শান্ত করলো শুধুমাত্র অদিতির চোখে পানি দেখে। শুধু অদিতির বাবা বলে ও নিজেকে ছোট করে বলল, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল, আপনি রাগের মেজাজে আছেন, আমরা বসে কথা বলি প্লিজ। তোফাজ্জল থামলেন, শান্ত চোখে ধ্রুবকে দেখলেন, পরে সাপ সাপ জানিয়ে বললেন, তুমি আজকে এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে, তোমার ব্যাগপত্র গোছাও। ধ্রুব এবার যেন মারাত্মক অধৈর্য হলো, অস্থির ভঙ্গিতে এগিয়ে এলো 2 কদম, বলল, আঙ্কেল আমি এক্সপ্লেন করব সব, প্লিজ আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। অদিতি শুধু তাকিয়েছিল ধ্রুবর দিকে। ধ্রুব যে জীবনেও কারো কাছে মাথা নত করে, কাউকে অনুরোধ করে কিভাবে শেখেনি, আজ অদিতির জন্য ও কারো সামনে মাথা নত করলো। অদিতি এসব দেখার আগে কেন ধ্রুবকে রাগ দেখিয়ে চলে যেতে বললো না? কেন ধ্রুবকে নিজের লাইফে আসার জন্য লাই দিল? আজ বড্ড আফসোস হচ্ছে অদিতির। অপরাধ বোধে অদিতি গা জ্বলে উঠল যেন। ও মাথা নাড়িয়ে টলমলে চোখে চেয়ে বিড়বিড় করতে লাগলো, চলে যান ধ্রুব, চলে যান, আর কত আমার অপমান সইবেন? ধ্রুব অদিতির বারণ শুনল না, ওর দিকে তাকালো না, বরং তোফাজ্জলের কাছে এগিয়ে এসে কাতর গলায় বলল, আই বেগ ইউ আঙ্কেল, জাস্ট 2 মিনিটস। তোফাজ্জল চোখ বন্ধ করে শ্বাস ছাড়লেন, ধ্রুবর দিকে আর একবারের জন্য তাকালেন না। পেছনে ফিরে শান্ত গলা ছেড়ে পড়লেন, তোমার কাছে আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামের কোথাও দেখতে চাই না। তোফাজ্জল চলে গেলেন ঘরে। ঘরে ঢুকে দরজা খিল তুলে দিলেন। অদিতি জানালার পাশে দাঁড়িয়েছিল। বাবা আসতে দেখে ও ঘরে ঢুকে গেল। নিজের ঘরে ঢুকে ও জানালার পাশে পর্দা সরিয়ে তাকালো বাইরে। অদিতির চোখ টলমলে, কান্না ভেসে যাচ্ছে ওর 2 চোখ। কি থেকে কি হয়ে গেল আজ? ধ্রুব অদিতির বিয়ের কথা থেকে এইসব, এটা কি কোনোভাবে দুঃস্বপ্ন হতে পারে না? ধ্রুবর মন থেকে অদিতির বাবার করা অপমান কি অদিতি কোনোভাবে মুছে ফেলতে পারে না? ধ্রুব তখন হতাশ হয়ে সেভাবে দাঁড়িয়ে আছে, ওর চোখ মুখ উত্তপ্ত, রাগের মাথায় ভেতরটাও ফাটছে। সুমন তার দিকে তাকে বৃষ্টি হেসে চলে গেল। ধ্রুব অদিতির দিকে তাকালো। অদিতির কান্না ভেজা চোখ ধ্রুবর ভেতরটা অবধি নাড়িয়ে ফেললো। ধ্রুব চোখ নামিয়ে ফেললো। ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তে জ্বলে গেল। অদিতিও বোধ হয় আর ধ্রুবর পাওয়া হলো না। সেদিনই ধ্রুব নিজের ব্যাগপত্র নিয়ে ঢাকার দিকে রওনা দিল। শেষবারের জন্য অদিতির সঙ্গে দেখা করতে পারল না। অদিতির কান্না ভেজা মুখ দেখে ফিরে যেতে হলো ওকে খালি হাতে। বাস চলেছে নিজের গতিতে। লক্ষ্মীপুর টু ঢাকা বাস শারীরিকভাবে ভাঙাচোরা। লাইসেন্স বাতিল করা হয়েছে অনেক আগে, কিন্তু তখন হুটহাট অন্য কোনো বাসের টিকিট না পেয়ে সেটাই কিনে উঠেছে ধ্রুব। 2টো সিটের টিকিট কিনেছে, ওর পাশের সিটটা সহ। রাগ ওর মাথার ভেতরটা আপাতত ধপধপ করছে। কেউ পাশে বসলে তাকেও খুন করতেও দ্বিধাবোধ করবে না ধ্রুব, এমন ভয়াবহ রাগ জমে আছে মাথায়। ধ্রুব বাসে ওঠে। বাসটা লক্ষ্মীপুরের গণ্ডি পেরোতে দুপুর ভেতর থেকে বড় এক দীর্ঘশ্বাস বেরোলো। ধ্রুব জানালার বাইরে পথের দিকটায় চেয়ে দেখতে দেখতে বিড়বিড় করলো, ইউ মেড ধ্রুব ইয়ামিন আই বিগ লুজার অদিতি। নাও ইউ শুড সেলিব্রেট, রাইট? সেলিব্রেট বিকজ ধ্রুব এখন থেকে তোমার কেউ না। হি ইজ নো ওয়ান, জাস্ট আ লুজার। বাস অনেকটাই পথ পেরোতে ধ্রুবর ফোনে ইমনের কল এলো। তখন সকালে থেকে হুট করে কল কেটে দেওয়ায় ইমন বুঝতে পেরেছে গণ্ডগোল তো কিছু একটা হয়েছেই। ইমনের কল পেয়ে ধ্রুবর মাথা সচল হলো। ও কল রিসিভ করে কানে ধরলো। ওপাশে ইমন কল ধরতে চেঁচিয়ে উঠল, এই কল ধরস না কেন? আমার গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লাগে গাদ্দারি করো? ধ্রুব ইমনের এসব ফাজলামো কানে না তুলে
উল্টো ইমনের উপরে চেঁচিয়ে উঠল, আগে তুই আমার অ্যান্সার দে, সুমনের কাছে আমার অদিতির পার্সোনাল ছবি কীভাবে গেল? ইমন খাচ্ছিল, ও খাওয়া থামিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আরে এই সুমনটা আবার কে? ধ্রুব পরিচয় দিল পুরোটা, সঙ্গে সেদিনের বিচারের কথাগুলো বলে আজকে সকালে পুরো ঘটনা শর্টকাটে বিবরণ দিল। সব বলা শেষে ধ্রুব আবার রাগ জেদ নিয়ে বলে গেল, অদিতির গ্রামের একটা লোক, আমাকে জানেও না ভালোভাবে, হি টার্নস আউট টু টু আ স্পাই, ওর কাছে আমার আর অদিতির। ধ্রুব থামলো, রাগ মাথায় এতটা চড়ে আছে যে বাকি বলতেও পারল না। ইমন ভ্রু কোচকালো, সন্দেহ নিয়ে বলল, তোর আর অদিতির? ধ্রুব হতাশ হয়ে শ্বাস ফেলল, চোখ উল্টে উত্তর দিল, আমাদের হাক করা ছবি আছে ওর কাছে, অ্যান্ড দিস বাস্টার ছবিগুলো সোজাসুজি ব্লাস্ট করেছে অদিতির বাবার সামনে, পুরো প্ল্যান রুইন করে ফেলেছে ব্লাডি, আমি ওকে খুন করে ফেলবো ইমন, ট্রাস্ট মি। এমন হুট করে অবাক হয়ে শটান দাঁড়িয়ে গেল, বলল, হোয়াই? ছবিগুলো ওই পোলা পেল কীভাবে? ধ্রুব রেগে বাম হাতের আঙুলে কপাল চুলকাতে চুলকাতে বলল, সেটা আমি কিভাবে জানবো? ওই সময় ওই রুমে আমি আর তুই ছিলাম। ইমন ধ্রুবর বলার ভঙ্গি ইঙ্গিত ধরে ফেলল, ভ্রু উঁচু করে সঙ্গে সঙ্গে নিচের দিক পরিষ্কার করে বলল, ভাই কসম আমি ছবি তুলিনি, আমার সামনে দুটো মানুষ লুতুপুতু করছে, এসব দেখতেই তো আমার শরম লাগে। ইমনের এই মুহূর্তে করা মজা ধ্রুবকে বিরক্ত করলো। ধ্রুব চোখ মুখ কুচকে বলল, ফাজলামি করো, লিসেন, আমি ঢাকা আসছি আজ, আই এম শিওর ছবিগুলো ওই ছেলেগুলোই লিক করেছে, তুই এখন ওদের কাছে যাবি, আমি অ্যাড্রেস মেসেজ করছি, তোর কাজ হচ্ছে তুই খবর বের করবি ওই ব্লাডি রাস্কেলগুলোর মুখ থেকে, বাকিটা আমি এসে দেখে নেব। ইমন মাথা নেড়ে সায় দিল, তারপর হঠাৎ জিজ্ঞেস করলো, আর অদিতি, ও ঠিক আছে? ধ্রুব দীর্ঘশ্বাস ফেলে বলল, ইয়া, শি ইজ সেফ, বাট আই অ্যাম ইন ডেঞ্জার। তোকে যা বলেছি এগুলো কর আগে। এমন ধ্রুবর আতঙ্ক ওর চিন্তা বুঝিয়ে এবার আর ফাজলামো না করে নরম গলায় বলল, ওকে ওকে, আমি দেখছি, তুই সাবধানে আয়। অদিতি বারবার ধ্রুবকে কল দিচ্ছে, বাসের মধ্যে ধ্রুব ওই কল কেটে দিচ্ছিল বারবার। রাগে ধ্রুব তখনও স্বাভাবিক হচ্ছে না। অদিতি শেষ পর্যায়ে দিশেহারা হয়ে মেসেজ করলো, ধ্রুব আল্লাহর ওয়াস্তে কলটা রিসিভ করুন প্লিজ। ধ্রুব মেসেজ দেখলো, তারপর মেসেঞ্জার থেকে সেটা সরিয়ে থম হয়ে বসে রইল। অদিতি আবার কল করলো, কেটে দিল ধ্রুব। এই পর্যায়ে অদিতি মেসেজ করলো, আই এম সরি, আমার বাবার অপমানের শাস্তি আমাকে কেন দিচ্ছেন ধ্রুব? আমি আপনাকে বারবার সতর্ক করেছিলাম, করিনি আমি? ধ্রুব এবারে যাত্রায় ফোন হাতে মেসেজ সিন করলো। মেসেজ সিন করেছে দেখে সঙ্গে সঙ্গে আবার কল করলো ধ্রুবকে। ওপাশ থেকে ধ্রুব কল রিসিভ করে কোনো ভনিতা না করে স্রেফ বলল, কি বলবে বলো? অদিতি কান্না আটকে ব্যাকুল গলায় বলল, আপনি ঠিক আছেন তো ধ্রুব? ধ্রুব নিজের রাগ সামলে উত্তর দিল, আই এম ফাইন। অদিতি আবারও বলল, সব কিছুর জন্য আই এম সরি ধ্রুব। ধ্রুব এবার নিজের রাগ সংবরণ না করতে পেরে চেঁচিয়ে উঠল, অদিতি, হোয়াট সরি? তোমার বাবা আজ আমাকে অপমান করেছে, আই এম ফাইন উইথ দ্যাট, ট্রাস্ট মি। কিন্তু উনি তোমাকে কেন নোংরা বলে? কে দিয়েছে ওনাকে সেই রাইট? অদিতি বোঝানোর চেষ্টা করলো, আব্বা জানতেন না ওটা আমি। ধ্রুব আবার চেঁচিয়ে উঠল, জানেন না তাহলে একটা মেয়েকে নিয়ে এমন কথা বলার অধিকারও ওনার নেই? কিন্তু ওটা যদি তুমি নাও হতে, অন্য কোনো মেয়েও হতো, উনি কীভাবে এসব বলেন? আই ক্যান্ট বিলিভ। অদিতি থেমে গেল। ধ্রুব দাঁত খিচে বলে গেল, ইউ নো হোয়াট? তোমার বাবা একজন আস্ত সেলফিশ মানুষ, উনি ওনার সম্মান গৌরবের কাছে অন্ধ হয়ে গেছেন লিটারেলি, আর তুমি তোমার বাবার সেই জন্য আমাকে সাফার করাচ্ছে। অদিতি এসব শুনে তব্বা খেয়ে গেল। ও বলল, আব্বা সেলফিশ নয়, পরিস্থিতি এমন। ধ্রুব এবার চূড়ান্ত বিস্মিত হয়ে বলল, ফর গড সেক, তুমি এখনও তোমার বাবাকে ডিফেন্ড করে যাচ্ছ? ধ্রুব ভুল ভাবছিল। অদিতি সঙ্গে সঙ্গে বোঝার ভঙ্গিতে বলল, আমি কাউকেও ডিফেন্ড করছি না ধ্রুব, আপনি আমাকে ভুল ভাবছেন। ধ্রুব অদিতির এসব পক্ষ নিয়ে কথা বলাতে কথা এবার বিরক্ত হতে শুরু করলো। ধ্রুব নিজের রাগটুকু অদিতির সামনে প্রকাশ করতে চাইল না। ও স্রেফ চাপা গলায় বলল, অদিতি ফোন রাখো। অদিতি অবাক, কিছু বলতে চাইল। আপনি? ধ্রুব এবারও চাপা গলায় নরম থাকার ভান করে বলল, আই সেভ, ফোনটা কাটো। আমি তোমার এইসব পক্ষ ধরে কথা বলার জাস্ট নিতে পারছি না। অদিতি হতভম্ব হয়ে শুনে গেল ধ্রুবর কথা। পর মুহূর্তে ওর চোখ টলমল করে উঠল। এমন আচরণ করলো ও তো ধ্রুব? ঠিক আছে। ও আস্তে করে কলটা কেটে দিল। কল কেটে ফোনটা রীতিমতো বিছানার উপরে ছড়ে ফেলে দু হাতে মাথার চুল খামচে বিছানায় বসে গেল। ধ্রুব ওর সঙ্গে এমন করে কথাগুলো কেন বলল? এখানে ওর দোষ কোথায়? ধ্রুবকে অদিতি বারবার
বারবার মানা করেছে, তারপরও কেন থাকলো ওই বাড়িতে? ও ধ্রুবকে কোনো আশা দেয়নি। অদিতি বারবার মনে পড়ছে ধ্রুবর সঙ্গে তোফাজ্জলের দেওয়া আচরণগুলো। দিলটা ছিঁড়ে যাচ্ছে সেসব মনে করে। কিন্তু কিন্তু এসবে ওর এত খারাপ লাগবে কেন? ওরা তো প্রেম করছে না। তবে কিসের অদিতির এত দায়বদ্ধতা? ও ধ্রুবকে নিজের জায়গা থেকে বারবার সতর্ক করেছে, তবুও সে থেমেছে, অপমান সহ্য করেছে। এখানে অদিতির দোষটা কি? আর তোফাজ্জলের এই রূপ তো অদিতি জানতই, এমনটা হবে সেটাও জানতো। ধ্রুবকে কি বলেনি ও সেসব? এখন ধ্রুব কিসের এত রাগ, অ্যাগ্রেসিভ আচরণ দেখাচ্ছে? অদিতি ভাবতে পারছে না আর। হঠাৎ নিজের ভাবনায় এসব দ্বন্দ্বের মাঝে ওর দরজার ডাক পড়ল। এই অদিতি, খেতে আয়। অদিতি থামলো, চোখের পানি মুছতে মুছতে ভাঙা গলায় বলল, তোমরা খেয়ে নাও, আমি একটু ঘুমাবো। ফাহিমা আর ডাকাডাকি করলেন না। গত দুরাতে মেয়েটা একটু ঘুমায়নি, সারাক্ষণ কেমন অন্যমনস্ক হয়ে থেকেছে। বাড়িতে এতগুলো ঝামেলা হয়ে গেল, এখন একটু বিশ্রাম নেওয়া উচিত। তিনি চলে গেলেন। অদিতি বিছানার উপরে মাথা রেখে শুয়ে পড়ল। বালিশ ভিজে গেল তার চোখের জলে। দুপুর গড়িয়ে বিকেল হতেই অদিতির ফোনটা বেজে উঠল। ও দু হাতে চোখ মুছতে মুছতে উঠে বসলো। ফোন হাতে নিয়ে দেখলো তানিয়ার কল। এই মুহূর্তে তানিয়ার ফোন পেয়ে অদিতি থামলো কিছু সময়ের জন্য। ও কল রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে তানিয়া অস্থির গলায় বলতে লাগলো, অদিতি, ধ্রুব ভাই অ্যাক্সিডেন্ট করেছে, আমরা এই মুহূর্তে ওনাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি, তুই কি আসবি?